আসসালামু আলাইকুম। নাটক, উপন্যাস এবং সহপাঠে তোমরা অনেকেই বলেছো যে শতভাগ কমন পড়বে স্যার, এমন একটি ক্লাস নিন। তো আজকে আমরা এই আয়োজনটা এমনভাবে করেছি যে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় নাটক এবং উপন্যাসের উপর শতভাগ প্রশ্নই কমন আসবে। আমরা খুবই অল্প পরিসরে ক্লাসটি সাজিয়েছি, কিন্তু এতে শতভাগ কাজ কিন্তু হয়ে যাবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং এই যে নির্দেশনাটুকু দেওয়া আছে শুধু এইটুকু পালন করলেই হবে। তোমাদের বাস 1-2 ঘন্টার পরিশ্রমেই তোমরা পেয়ে যেতে পারো সকল প্রশ্ন কমন এবং সম্পূর্ণ নম্বরই পেয়ে যেতে পারো। দেখা যাক তাহলে আমাদের আজকের আয়োজনে কী থাকছে। দেখো, লাল সালু উপন্যাসে আমরা বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করেছি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করেছি। বড় সাইজের উপন্যাস, অনেক বড় সাইজের উপন্যাস, কিন্তু আসলে সৃজনশীল প্রশ্ন কিভাবে হয়, কোন কোন ঘটনার উপরে হয়, সেই ঘটনাগুলোর মধ্যে কোনগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা এখানে সাজিয়েছি। এখানে দেখো, আমরা 5টা বিষয় সাজিয়েছি। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি এই 5টা বিষয়ের মধ্যেই প্রশ্ন আসবে। 5টা বিষয়ের মধ্যেই অতীতে প্রশ্ন এসেছে, বড় বড় পরীক্ষাগুলো এসেছে। এখন 5টা বিষয়ে প্রশ্ন আসলো, তো আমরা লিখবো কিভাবে, কোথায় এর উত্তর আছে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের সংক্ষেপে আলোচনা থাকছে। তোমরা আমাদের সাথেই থাকো। প্রথম হচ্ছে, যে বিষয়টা নিয়ে উদ্দীপক আসে সেটা হচ্ছে মহব্বতনগর গ্রামে মজিদের নাটকীয় আগমন এবং মাজার প্রতিষ্ঠা ও তার অবস্থার পরিবর্তন। তোমরা যদি বলো যে স্যার একটা বিষয় বলেন, একটা বিষয় পড়ে আমি রিস্ক নিয়ে হলে যেতে চাই, ইনশাল্লাহ আশা করি আসবে, তাহলে আমি তোমাকে পরামর্শ দিব যে তুমি এই 1 নম্বর বিষয়টা জানো যে মহব্বতনগর গ্রামে মসজিদ কোথা থেকে কিভাবে আগমন করলো এবং সেই প্রবেশটাকে নাটকীয় প্রবেশ সৈয়দ ওয়ালিউল্লাহ কেন বলছেন, এসে কোথায় কিভাবে মাজার প্রতিষ্ঠিত হলো এবং এই মাজারের মাধ্যমে তার অবস্থা কিভাবে পরিবর্তিত হলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, শস্যহীন জনবহুল অঞ্চলে সেই ল্যাংটাকাল থেকে আমসিপাড়া পড়া থেকে শুরু করে একদম কোরআন হেফজ করা পর্যন্ত এই সময়টা কিন্তু মসজিদ শস্যহীন জনবহুল অঞ্চলে ছিল। সেখান থেকে গাঢ় পাহাড় অঞ্চলে গিয়েছে এবং সেখান থেকে এক নব্য শিক্ষিত মুসলমান ব্রিটিশ কর্মকর্তার সঙ্গে পরিচিত হওয়ার পর সেখানে শ্রাবণের এক নিরাক পড়া দুপুরে সে মহব্বতনগর গ্রামে গিয়ে পৌঁছেছে, তাই তো? এবং সেখানে সে যখন তাহির এবং কাদের মাছ ধরছিল নিরাক পড়া শ্রাবণের দুপুরে, তখন সে আকাশের দিকে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুহূর্তের পর মুহূর্ত সেই নিরাক পড়া দুপুরে সে দাঁড়িয়েছিল, মানুষের অবাক হয়েছে। তারপর সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছে এবং ঔপন্যাসিক নিজেই বলেছেন যে এই প্রবেশটা নাটকীয় হয়েছে। এটা তোমরা কোথায় পাবে? উপন্যাসের প্রথম 2 পৃষ্ঠার পরে 3য় পেজ থেকে এই তথ্যগুলো শুরু হয়েছে, ঠিক আছে? তারপর সে কোথায় আসলো? এই আমি যেটুকু বলেছি যে প্রথম কি শস্যহীন জনবহুল অঞ্চল, তারপর কোথায়, তারপর হচ্ছে সেই গাঢ় পাহাড় অঞ্চল, তারপর কোথায়, সেখান থেকে মহব্বতনগর গ্রামে নিরাক পড়া এক শ্রাবণের দুপুরে সে প্রবেশ করেছে, ঠিক আছে? তারপর কি মাজার প্রতিষ্ঠিত হলো। মাজার কোথায় প্রতিষ্ঠিত হলো? মাজার প্রতিষ্ঠিত হলো মহব্বতনগর গ্রামে। কোথায়? গ্রামের বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, মোটাসোটা হয়ে আছে তার হলদে তার গুড়ি, তারই কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিনকার বাগান ছিল। তারই কগজ ওধারে টাল খাওয়া এক ভাঙা প্রাচীন কবর, যার ইটগুলো বিবর্ণ শায়লায় সবুজ এবং যুগ যুগের হাওয়ায় কালছে। এই তো হলো। তারপর কি হলো? সেখানে কিভাবে মাজার প্রতিষ্ঠিত হলে, দেখতে দেখতে সেই মাজার সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ঝালুরালা শালু কাপড়ে আবৃত হলো, মাছের পিঠের মতো সে কবর। হয়ে গেল মাজার প্রতিষ্ঠা। যতটুকু বলছি এতটুকু লিখলে এনাফ। তারপর কি? মাজার প্রতিষ্ঠা অবস্থার কাতার পরিবর্তন হলো কিভাবে? ওই যে তারপর এ গ্রাম সে গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো, তাদের মর্মন্তুদ কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা, শালুকা পড়ে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তি কবরের পাশে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। আর সাথে কি আসলো? পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আধুলি, ছাচ্চা টাকা, নকল টাকার ছড়াছড়ি যেতে লাগলো। তাহলে এই পয়সাগুলো কোথায় গেল? মসজিদের কাছে গেল। মসজিদের কি পরিবর্তন হলো? যার আগে থাকার জায়গা পর্যন্ত ছিল না, গাঢ় পাহাড়ের দুর্গম অঞ্চলে বাঁশের মসজিদে সে থাকতো, তার বাহির ঘর, অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর, জমি হলো, গৃহস্থলী হলো। নিরাক পড়া এক শ্রাবণের দুপুরে তার জীবনে যে অধ্যায় শুরু হয়েছিল, তাতে সে পদে পদে সামনে এগিয়ে চলল। এভাবেই সে গ্রামের প্রধান কর্তা ব্যক্তি হয়ে ওঠে, এমনকি গ্রামের মাতুব্বরও তার কথা ছাড়া কথা বলে না, তাই তো? এবং মানুষের সেই ধর্মীয় আদেশ উপদেশ ছাড়াও সে তাদের পারিবারিক ব্যাপারগুলো পর্যন্ত হস্তক্ষেপ করতে শুরু করে এবং সে এই গ্রামের একমাত্র নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত করে, কারণ তার শক্তি উপর থেকে আসে শালু কাপড়ে আবৃত মাজার থেকে। এই যা বললাম শুধু মনে রাখো, একটা খাতায় নোট করে ফেলো। 1
পেজের মতো হবে, লিখলে এনাফ। সেকেন্ড হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে? মোহাম্মদনগর গ্রামের জনজীবন থেকে প্রশ্ন আসে। উদ্দীপক কেমন হয়? ধরো একজন প্রতারকের কথা আমি বললাম, তো সেই প্রতারককে কি করলো? গ্রামের মানুষ তার প্রতারণা ফাঁস হয়ে গেলে গ্রামের মানুষ তাকে ধরে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিল। আমি এরকম একটা উদ্দীপক দিলাম। তারপর আমরা বললাম উদ্দীপকের প্রতারণা কোন প্রতারণার সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে তুমি বলবা মজিরের মাজার প্রতিষ্ঠা, স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে মাজার প্রতিষ্ঠাা এবং মাজারকে অবলম্বন করে যে তার ধর্মীয় ব্যবসা, সেই প্রতারণার সাথে সাদৃশ্যপূর্ণ। তারপর আমি বলবো যে উদ্দীপকের লোকদের মতো যদি মোহাম্মদনগর গ্রামের লোকেরা সচেতন হতো তাহলে মজিদের প্রতারণা এত দূর বিস্তৃত হতে পারতো না। তুমি কি এই মতের সাথে একমত পোষণ করো? একদম হুবহু এই প্যাটার্নের প্রশ্ন এসেছে, তুমি বলবা হ্যাঁ একমত পোষণ করি। এখন তাহলে তোমাকে কি বলতে হবে? মোহাম্মদনগর গ্রামের মানুষেরা কেমন, ঠিক আছে? তাহলে তোমাকে বলতে হবে ওই যে রহিমার তাগড়া তাগড়া দেহ, যেন গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ, তাগড়া তাগড়া দেহ, চেনে মাটি, চেনে পেট, তাই তো? আর খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নয় ভুল মেরে পড়ে থাকে। যখন বর্ষণহীন খরার দিনে ধানের চারাগুলো যখন এই যে নধর নধর ধানের চারাগুলো যখন শুকিয়ে যায়, তখন কেবল তাদের স্মরণ হয় খোদাকে, তাই তো? এবং তারা যখন ধানের চারা ছড়ায় তখনও কিন্তু তারা খোদাকে স্মরণ করে না। এবং মজিদ যে ব্যাখ্যা দেয়, মজিদ তারা বিশ্বাস করে যে খোদার কাছ থেকে মজিদ কথাবার্তা সব জানে, কারণ তিনি খোদার বান্দা। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইয়ের মতো সাফ। এমনকি উপন্যাসের শেষে যখন খেতে খেতে ঝরে পড়ে থাকে নিরাক পড়া এই ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ, যখন তারা হাহাকার করে নিজেরাই বা খামুকি পোলাপাইন দিরিপা দিমুখী, তখন মজিদ বলে নাফরমানি করিও না, খোদার উপর তওয়াক্কাল রাখো। তারপর কিন্তু তারা স্তব্ধ হয়ে যায় এবং ঔপন্যাসিক সেখানে বলছেন বিশ্বাসের পাথরে যেন খোদা এসে চোখ। সেই বিশ্বাসী মানুষগুলো এত দৃঢ় বিশ্বাসী বলে মজিদের কথায়, খোদার প্রতি তাদের দৃঢ় আস্থা বলে মজিদের কথাকে তারা বিশ্বাস করেছে, ধর্মকে ভয় পেয়েছে বলেই মজিদের প্রতারণা এত দূর বিস্তৃত হতে পেরেছিল। এই কথা লিখলেই এনাফ। তারপর কি প্রতিপক্ষ দমনে মজিদের কৌশল, ধূর্ততা এবং পারদর্শিতা, এইটা কেমন হবে বলি, আমি তোমাকে বলে দিই উদ্দীপক কেমন হবে। ধরো এইখানে এই যে ঢ্যাঙা বুড়োকে সে দমন করেছে, তাই তো? ঢ্যাঙা বুড়ো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আওয়ালপুরে আগত পীর সাহেবকে ইবলিস শয়তান বলে সে ঘোষণা করেছে। আমেনা বিবিকে সে তালাক গ্রহণ করতে বাধ্য করেছে। আক্কাসকে সে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। এবং জমিলাও কিন্তু শেষমেশ, জমিলা একটা বিদ্রোহের চূড়ান্ত পর্যায়ে উপস্থিত হলেও মজিদ কিন্তু বিনাশ হয়ে যায়নি। মজিদ কিন্তু আবার সেই ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষকে আবারও তার সেই আগের যে প্রতারণা, সেই প্রতারণা চালিয়ে যাচ্ছে। এটা দিয়ে ঔপন্যাসিক বোঝাচ্ছে যে এই প্রতারণা যুগ যুগ ধরে চলতে থাকবে। তার মানে প্রতিপক্ষ দমনে সে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। তাহলে উদ্দীপকটা কেমন হবে? আমরা দেখব যে একজনের আরেকজনের সাথে একটা সংঘর্ষের সম্পর্ক আছে। যেমন মনে করো বেশিরভাগ ক্ষেত্রে উদ্দীপক দেখা যায় যে কোথাও একজন ডাক্তারি পাশ করে আসলো, সে গ্রামের মানুষগুলোকে বিনা পয়সায় চিকিৎসা করতে চাচ্ছে। ওখানে একজন কবিরাজ ছিল, সে তার নামে নানা ধরনের দুর্নাম রটাতে শুরু করে, ঠিক আছে? তারপর একদিন কি করে, একদিন তার ওষুধের ডিসপেন্সারিতে আগুন দিয়ে দেয়। এরকম যদি হয়, যদি আমরা বলি তাদের মধ্যে যে এই যে শত্রুতার সম্পর্ক, এটা কার শত্রুতার সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়, তখন তোমরা বলবা যে মজিদ এবং আওয়ালপুরের পীরের মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতাকে স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে? তারপরে আমরা বলবো যে উদ্দীপকে যেভাবে প্রতিপক্ষকে দমন করা হয়েছে, মজিদ তার প্রতিপক্ষদের দমন করে তা অধিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তখন তুমি দেখবা ঢ্যাঙা বুড়ুর সেই বিচারের কথাটা লিখবা। আওয়ালপুরের পীরের ওখানে গিয়ে আওয়ালপুরের পীরকে ইবলিস শয়তান কিভাবে প্রমাণ করে, আওয়ালপুরের পীর সূর্যকে ধরে রাখতে পারেন না এটা কিভাবে প্রমাণ করে, আমেনা বিবির পেটে যে বেড়ি পড়েছে এবং তারই সূত্র ধরে তার চরিত্রে কিভাবে কলঙ্ক লেপন করা হয়, উচ্চেক্কা ধরনের ছেলে আক্কাস যে মুসলমানের ছেলে হয়েও দাড়ি রাখেনি, তার যে বেদিনী কর্মকাণ্ডের প্রতি আকর্ষণ আছে, সেটা সে কিভাবে প্রমাণ করো, এবং শেষমেশ জমিলাকে সে মাজারে বেঁধে রেখে কিভাবে শাস্তি দিয়েছিল, এই সব কিছু তুমি একসাথে অল্প অল্প করে 5 লাইন 7 লাইন 5 লাইন 7 লাইন করে লিখে ফেলবা, তোমার কাজ শেষ। এবং যেটা জমিলার চারিত্রিক বৈশিষ্ট্য কি? জমিলার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সে সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়ে। তারপর
মাগরিবের নামাজ পড়েই ঢলতে শুরু করে, তারপর সকালে উঠে বাসি খাবার যা আছে সাপ সে পায়, কোনো কারণ দিন অকারণেই হাসতে শুরু করে, হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। এই যে সহজ সরল প্রাণোচ্ছল জীবন ধর্মের প্রতীক জমিলা, সেই জমিলাকে নিয়ে প্রশ্ন আসতে কিন্তু অনেক দেখা যায়, এবং এই জমিলাই সবচেয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল মজিদের বিপক্ষে। যেমন মজিদের গায়ে থুথু নিক্ষেপ করা, তারপর মজিদের কথায় কোনো রকম সাড়া না দিয়ে স্তব্ধ হয়ে বসে থাকা, যেটা মজিদের রাগকে কি চূড়ান্তভাবে জাগ্রত করেছিল, মজিদের ভিতরের প্রতিহিংসাকে জাগ্রত করলো। মজিদ কিন্তু তাকে দমন করতে ব্যর্থ হয়েছে। এই যে একমাত্র মজিদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারা সক্ষম চরিত্রকে, সে হচ্ছে কে? জমিলা। এবার রহিমার সাথে তার সম্পর্ক কি দেখো, রহিমা হচ্ছে সন্তানহীন, তাই তো? সেই কারণে এই অল্প বয়সী যাকে বলা হয়েছে একরত্তি মেয়ে, সেই একরত্তি মেয়ের সাথে তার সম্পর্কটি কেমন হয়েছে? সতীনের সম্পর্ক শেষমেশ মাতৃত্বের সম্পর্কে রূপান্তরিত হয়েছে। সতীনের প্রতি যে স্বাভাবিক ঈর্ষা, সেই ঈর্ষা কিন্তু কখনোই রহিমা জমিলার প্রতি পোষণ করেনি, বরং মজিদ যখন তাকে দমন করতে খড়গহস্ত হয়েছে, তখন রহিমাই কিন্তু তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ তার মধ্যে তিনি সন্তানের যে বহুদিন ধরে সুপ্ত তার বাসনা, সেই সুপ্ত বাসনা কিন্তু এই সতীনের মাধ্যমেই তার পরিতৃপ্তি লাভ করেছিল। এবার খালেক ব্যাপারীর ব্যক্তিত্বহীনতা, এটার উপরেও খুব প্রশ্ন আসতে দেখা যায় যে ক্ষমতাবান ব্যক্তি কিন্তু অন্যের উপরে সিদ্ধান্ত গ্রহণে ব্যাপকভাবে নির্ভরশীল এবং অন্যকে দ্বারা প্রভাবিত। এমন যদি কোনো উদ্দীপক আসে এবং বলে কোন চরিত্রের সাথে মিল আছে, তাহলে আমরা বলবো খালেক ব্যাপারীর সাথে মিল আছে। তো খালেক ব্যাপারী সম্পর্কে কতটুকু কথা বলা আছে দেখবো আলোচনা অংশে, ওইটুকুই এনাফ। তাহলে আমরা মোহাম্মদনগরে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রতিপক্ষ, এই যে এদের সাথে কনফ্লিক্ট, বিশেষ করে ঢ্যাঙ্গাবুড়ো প্রসঙ্গ, আওয়ালপুরের পীর প্রসঙ্গ, আমেনা বিবির তালাকের প্রসঙ্গ, আর এইটা খুব গুরুত্বপূর্ণ আক্কাসের স্কুল প্রতিষ্ঠায় ব্যর্থতার প্রসঙ্গ। জাস্ট এই কয়টা প্রসঙ্গ যদি তুমি একটু মনে রাখো, এবং উপন্যাসের আলোচনা অংশে, উপন্যাস শুরু হওয়ার আগে আলোচনা অংশের মধ্যে এই তথ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আর তুমি বইয়ের মধ্যে ঢুকে যদি 5-7টা পেজ মোটামুটি খেয়াল করো, আমার মনে হয় না যে এই বিষয়ে কোনো প্রশ্ন আটকানোর কথা। এর বাইরে প্রশ্ন আসবে, এর বাইরে এখান থেকে প্রশ্ন কমন পড়বে না, এ কথা তুমি তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আমি বলছি তুমি ধরে নাও এর মধ্যে প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, যে কোনো পরীক্ষা আসবে। যদি তোমার এটার মধ্যে ডাউট হয়, তাহলে তুমি বাংলাদেশের যে কোনো কলেজের প্রশ্ন, নাটকের এই উপন্যাসের উপর যে কোনো কলেজের প্রশ্ন তুমি এসে যাচাই করে দেখো যেগুলোর মধ্যে প্রশ্ন আসছে কি আসে না, যে কোনো জায়গায় আসবে। এই মধ্যে তোমার পুরো উপন্যাস ধরে প্রশ্ন খুঁজে বেড়ানোর দরকার নাই, শুধু এই 5টা বিষয় কোথায় আছে খুঁজে বের করো, তোমার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক। হ্যাঁ, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? উদ্দীপকে এরকম একটা বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতার ফলে একজনের করুণ পরিণতি দেখানো হবে, তখন বলবে যে সিরাজউদ্দৌলার পরাজয়ের কোন কারণটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে। দেখা যাবে ওখানে খুব কাছের মানুষের বিশ্বাসঘাতকতা রয়েছে। তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছে দুটো কারণে, একটা হচ্ছে তার কাছের মানুষেরা তার বিশ্বাসঘাতকতা করেছে, আর একটা বিষয় হলো এরার অফ জাজমেন্ট ছিল তার চরিত্রে। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডির যে এরার অফ জাজমেন্ট, সেই এরার অফ জাজমেন্ট এইটা কি? এটা হচ্ছে মহৎ চরিত্রের সিদ্ধান্ত গ্রহণগত ত্রুটি। অর্থাৎ এইটা জানার জন্য তুমি দেখবা যে তোমার উপন্যাসের এই নাটকের আলোচনা অংশে এরর অফ জাজমেন্ট, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক বিশ্লেষণ বলে একটা জায়গা আছে, একটা পয়েন্ট আছে, সিরাজউদ্দৌলা নাটক বিশ্লেষণ। ওর মধ্যে মাঝখানে দেখবা ইংরেজিতে এই কথাটা লেখা আছে, এরর অফ জাজমেন্ট। ওই পেজটা পড়বা। অর্থাৎ সিরাজের পরাজয়ের পিছনে সিরাজ চরিত্রের কি কি ত্রুটি ছিল, অর্থাৎ সিরাজের নিজের সেই সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা, শাস্তি দানে অপারগতা, আর তার স্বজনদের ও পারিষদবর্গের দুর্বলতা, এইটার সাথে উদ্দীপকের মিল থাকবে, কিন্তু উদ্দীপকে এই জিনিসটা থাকবে না। তখন তোমাকে বলবে যে কোন দিক থেকে সাদৃশ্য আছে, তুমি বলবা বিশ্বাসঘাতকতার ফলে সিরাজের পরাজয়ের দিক থেকে সাদৃশ্য আছে। তারপর সে বলবে সিরাজের পরাজয়ের আংশিক কারণেই উদ্দীপকে প্রকাশ পেয়েছে। তখন তুমি বলবা বিশ্বাসঘাতকতার সাথে সাদৃশ্য থাকলেও সিরাজ চরিত্রের যে অন্তর্নিহিত দুর্বলতা বা এরর অফ জাজমেন্ট, যেটা ট্র্যাজেডি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির নাটক চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, সেই দিকটির সাথে উদ্দীপকের সাদৃশ্য নেই। বাস, তোমার সৃজনশীলের গ ঘ কমপ্লিট। ঠিক আছে? তাহলে এটার থেকে প্রশ্ন এভাবে আসবে। আর এটা কি বিশ্বাসঘাতক চরিত্র কারা? এই যে বিশ্বাসঘাতকতা করলো, দেখো এই প্রশ্নটা কিন্তু আলাদা আসলে কোনো প্রশ্ন না, এটারই সম্পূরক অংশ। তার বিশ্বাসঘাতক চরিত্র কোনটা? মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছে, রাজবল্লভ, রায়দুল্লভ, উমিচাঁদ, ঘাসেটি বেগম, মোহাম্মদী বেগ, এই দুইটাকে
এখানে আমি তোমাকে বলবো যে তুমি এই দুইটা চরিত্রকে আলাদা করে পড়বা। আর এই যে বিশ্বাসঘাতকগুলো, এগুলো সব এখানেই চলে আসবে। দেখো, মির্জাফরের বিশ্বাসঘাতকতা রাজবল্লভের বিশ্বাসঘাতকতার মধ্যে কোনো পার্থক্য নেই, রাজবল্লভের বিশ্বাসঘাতকতা রায় দুর্লভের বিশ্বাসঘাতকতার মধ্যে পার্থক্য নেই। সুতরাং এখানে যদি তুমি শুধু মির্জাফর পড়ো, তাহলে মির্জাফরের উপর থেকেই তো সবচেয়ে বিশ্বাসঘাতকতার প্রশ্ন বেশি আসবে। তার সাথে তুমি রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ নামগুলো অ্যাড করে দিলেই হবে, কারণ ওনাদের সম্পর্কে আলাদা করে কোনো কথা বলা নেই। ওনারা সবাই একসাথে চক্রান্ত করেছেন, একই কাজ করেছেন। যে কোনো একটা চরিত্রের বিশ্বাসঘাতকতা পড়লে এই সব কয়টা চরিত্রের বিশ্বাসঘাতকতাকে একসাথে হয়ে যাবে। সুতরাং আলাদা করে এগুলো শেখার কিছু নেই। মির্জাফর যা করেছে রাজবল্লভ তাই করেছে, রায়দুর্লভ তাই করেছে। বিষয় হলো এখানে প্রশ্ন আসবে মির্জাফর কেন্দ্রিক, এই রাজবল্লভ থেকে রায়দুর্লভ থেকে আলাদা করে কোনো প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন এরকম আসে যে উদ্দীপকের বিশ্বাসঘাতকতার ঘটনাটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্রগুলো ব্যাখ্যা করো, তাহলে মির্জাফরকে লিখলে যা লিখবা চরিত্রগুলোর ক্ষেত্রেও তাই লিখবা, শুধু নামগুলো অ্যাড করে দিবা। কারণ তুমি টোটাল এই নাটক খুঁজেও এদের সম্পর্কে আলাদা তেমন কোনো কথাই বের করতে পারবে না। তাহলে এই একটা চরিত্র সম্পর্কে যা বলবা, এই চরিত্র কয়টা সম্পর্কে তা বলবা। এরা হচ্ছে সভাসদ। কিন্তু এই দুইটা চরিত্র আলাদা করে কেন পড়তে বলেছি? এরা হচ্ছে সিরাজের স্বজন, ঠিক আছে? বিশ্বাসঘাতকতার ঘটনা যদি নিজের রক্তের সম্পর্কের মধ্য থেকে দেখো, উদ্দীপকের বিশ্বাসঘাতকতার ঘটনা, তাহলে ঘসেটি বেগমের বিশ্বাসঘাতকতার কথা বলবে। আর যদি দেখো যাকে আশ্রয় দেওয়া হয়েছিল একসময় সেই বিশ্বাসঘাতকতা করেছে, তা কাউকে রাস্তা থেকে তুলে, অথবা তুমি তোমার কোনো বেকার বন্ধুকে আশ্রয় দিয়েছিলা, সেই বেকার বন্ধুই হচ্ছে তোমার এই ফ্যাক্টরির সমস্ত ক্ষয়ক্ষতির জন্য দায়ী, তাহলে এটা মোহাম্মদী বেগ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। কারণ মোহাম্মদী বেগ চরিত্রকে কুড়িয়ে এনে সিরাজউদ্দৌলার পিতা জয়নুদ্দিন তাকে পুত্র স্নেহে মানুষ করেছে এবং শেষমেশ মাত্র 10,000 টাকা লোভে সে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে। এটার জন্য নাটকের শেষ 2 পেজ পড়বা, এই মোহাম্মদী বেগের জন্য নাটকের শেষ 2 পেজ পড়বা। আর এই যে চরিত্রগুলো আমি তোমাকে বলে দিই, খুব সহজে তোমার জন্য কথা বলে দিই, নাটক যেখানে শেষ হলো, উপন্যাসের আলোচনা উপন্যাস শুরুর আগে, নাটকের আলোচনা নাটক শেষ হওয়ার পরে। তো নাটক শেষ হওয়ার পরে 2-3 পেজের আলোচনা আছে, নাটক শেষ হওয়ার পরে 2-3 পেজের আলোচনা আছে। সেখানে দেখবা মির্জাফর সম্পর্কে 7-8 লাইন বলা আছে, রাজবল্লভ সম্পর্কে 4-5 লাইন বলা আছে, রায়দুর্লভ সম্পর্কে জাস্ট ওইটুকু হচ্ছে ওনাদের ইন্ডিভিজুয়াল তথ্য। এছাড়া সবার ক্ষেত্রেই ওই বিশ্বাসঘাতকতা করেছে, পলাশির প্রান্তরে তারা যুদ্ধ না করে দাঁড়িয়ে আছে, সবার ক্ষেত্রে একই কথা লেখা হবে। আর একই এর সম্পর্কেও দেখবা হাফ পেজ লেখা আছে, এর সম্পর্কে হাফ পেজ লেখা আছে। তোমাকে তথ্যের জন্য বাইরে কোথাও যেতে হবে না, ওই নাটকের শেষেই 2-3 পেজের মধ্যে দেওয়া আছে। এখন তোমার পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে, এখন কোনো ব্যাপক ও বিস্তৃত তথ্যের কাছে তোমার যাওয়ার দরকার নাই। তোমার যদি প্রিপারেশন দুর্বল থাকে তাহলে আমি বলে দিলাম এই কয় পেজ ভালো করে পড়ো। এরপর হচ্ছে দেশপ্রেমিক চরিত্র কোনগুলো দেখো, মীর মর্দান, মোহনলাল, এই দুইটা চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। মীর মর্দান সম্পর্কে যা লিখবা মোহনলাল সম্পর্কে তাই লিখবা, কারণ তারা নবাবের প্রতি অনুগত। দুইটা চরিত্রই সমানভাবে নবাবের প্রতি অনুগত, দুইটা চরিত্রই সমানভাবে নবাবের জন্য শেষমেশ জীবন দিয়েছে, কিন্তু নবাবকে রক্ষা করতে পারে নাই। সুতরাং মীর মর্দান আর মোহনলাল আলাদা কোনো বক্তব্য নাই। তারপরও বলেছি নাটকের শেষে এই দুইটা চরিত্রই 4-5-7 লাইন করে দেয়া আছে, ওই 4-5-7 লাইন পড়লেও দেখবা ওখানে একই ধরনের তথ্য আছে। আর যদি দেখো যে একজন আরেকজনের প্রতি অনুগত হয়েছে ভিনদেশি হয়েও, তাহলে তুমি মনে করবা সেটা ফরাসি সেনাপতি সাফরের সাথে সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে যখন পলাশির যুদ্ধ হয়েছে, সেই জায়গায় দেখবা সাফরে সংক্রান্ত কথাবার্তা আছে, আর কোথাও সাফরে সংক্রান্ত কথাবার্তা নেই। রাইসুল জুহালা, যদি দেখো উদ্দীপকের চরিত্রটি গোয়েন্দা চরিত্র, তথ্য দিয়ে সে তার মনিবকে সহায়তা করছে, জীবন বাজি রেখে তথ্য দিচ্ছে, তাহলে মনে করবা এই গোয়েন্দা চরিত্র রাইসুল জুহালার সঙ্গে তার সাদৃশ্য আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এগুলো সব চরিত্রগুলোই নাটকের পরে 2 পেজের মধ্যে দেওয়া আছে, পড়লে তোমার কাজ হয়ে যাবে। আর লুৎফুন্নেসার কথা তো জানো, যে স্বামীর এই চরম দুর্দিনের সময় লুৎফুন্নেসা কিন্তু স্বামীকে ত্যাগ করেনি, সে চাইলেই কিন্তু আরাম আয়েশের জীবন বেছে নিতে পারতেন। সুতরাং সে কী করেছেন, স্বামীর সাথেই সে বলল, আমার স্বামীর যখন প্রাণের
প্রাণ বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর আশায় কুকুরের মতো লালায়িত, তখন আমার কিসের গৌরব, কিসের অহংকার, আমি যাব আপনার সাথে, আমি সঙ্গে যাব। তখন সে কান্নায় ভেঙেছিল এবং সিরাজউদ্দৌলা দুহাতে তাকে গ্রহণ করেছেন। তা ধরা পড়েছে। তারপর কিন্তু তাকে মিরন পছন্দ করতে। তোমরা জানো যে ঈশের একটা সংলাপ আছে যে আপাতত সিংহাসনের কথা রেখে দাও, হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস। লুৎফুন্নিসা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকে? তারপর তো সিরাজ মৃত্যুবরণ করেছেন। তারপরেও কি লুৎফুন্নিসা কখনো মিরনের কাছে ধরা দিয়েছে? এই যে তার স্বামীর প্রতি ভালোবাসা, এই লুৎফুন্নিসা চরিত্র সম্পর্কেও দেখবো ওখানে অল্প একটু বলা আছে। অতটুকু তথ্যই তোমার জন্য এনাফ। তুমি অনেক বেশি তথ্য কালেক্ট করে কি করবা? আমরা একটা সৃজনশীল লেখার জন্য শুধু 20 মিনিট সময় পাবো, সেখানে এক গাদা তথ্য দিয়ে আমাদের তেমন কোনো লাভ নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 4টা বিষয়ের উপর, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা, তুমি ধরে নাও এইটা আসবেই, ঠিক আছে? আর এইটার সাথে, এই বিশ্বাসঘাতকতার সাথেই তো এদের বিশ্বাসঘাতকতা সম্পর্কিত। সুতরাং এই একটা প্রশ্ন পড়লে তোমার এটা হয়ে যাচ্ছে, ঠিক? আর দেশপ্রেমিক চরিত্রের মধ্যে মীর মর্দান আর মোহনলাল, একই তথ্য বইয়ে দেওয়া আছে নাটক শেষ হওয়ার পরে। আর সাফরে ও রাইসুল জুহালা বললাম কি, যে এই ভালো চরিত্রটা যদি বিদেশি হয় তাহলে সাফরের সাথে মিল থাকবে। ভালো চরিত্রটার মধ্যে যদি কোনো গোয়েন্দা কর্মকাণ্ড দেখতে পারো, বিশেষ করে মনির চৌধুরীর নাটক রক্তাক্ত প্রান্তর থেকে উদ্দীপক এসে রাইসুল জুহালা সম্পর্কে প্রশ্ন হয়। সেই রাইসুল জুহালা একটা গোয়েন্দা চরিত্র, গোয়েন্দা চরিত্রের সাথে মিল থাকলে রাইসুল জুহালার সাথে মিল আছে। রাইসুল জুহালা সম্পর্কিত তথ্য কোথায় আছে? নাটকের আলোচনা, নাটকের শেষে রয়েছে। সবগুলো সম্পর্কে 5 লাইন 7 লাইন করে আলোচনা আছে। এখন যদি এত বড় নাটক পড়ার তোমার সময় না থাকে, তাহলে নাটকের শুরুতে এবং নাটকের শেষের আলোচনা অংশ পড়লেই যথেষ্ট হবে। তো শিক্ষার্থীরা, এছাড়াও যদি, আমি কিন্তু কনফার্ম হয়ে বললাম যে এখান থেকে প্রশ্ন তোমার আসবেই। অতীতেও এমন কখনো দেখা যায় নাই নাটকের প্রশ্নের বাইরে এসেছে, কোথাও না। বাংলাদেশের কোনো কলেজে তুমি দেখাতে পারবে না উপন্যাসের প্রশ্ন এই 5টার বাইরে এসেছে, এরকম পূর্ণাঙ্গভাবে 5টার বাইরে এসেছে, এরকম নজির তুমি বের করতে পারবে না। সুতরাং আমি যেহেতু নিশ্চিত হয়ে বলেছি, তুমি এই তথ্যগুলো উপন্যাসের আলোচনা অংশ থেকে এবং এই তথ্যগুলো নাটকের আলোচনা অংশ থেকে বের করো, তোমার প্রশ্ন শতভাগ কমন আসবে ইনশাল্লাহ। তোমার পরীক্ষা সুন্দর হোক, তোমার উন্নতি কামনা করছি, তোমার সফলতা কামনা করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।